গল্পের বাক্স বাই রোমানা নুপুর এই চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছে আমি রোমানা নুপুর। আজকে আপনাদের জন্য থাকছে তপন বন্দ্যোপাধ্যায়ের লেখা গোয়েন্দা গার্গী থেকে একটি গোয়েন্দা কাহিনী, কিঙ্কর হত্যা রহস্য। কলেজের অ্যানুয়াল সোশ্যাল ফাংশন নিয়ে কদিন ধরে এত ঝামেলা রয়েছে গার্গী যে তার ম্যাথস অনার্সের জটিল সমস্যাগুলো আপাতত মাথা থেকে হাওয়া। হাফ ইয়ারলি পরীক্ষাটা সদ্য হয়ে গেছে বলে যা একটু বাঁচোয়া, নইলে তার এই নাতি জওড়া কাঁধে এত সব দায়িত্ব নেওয়া সম্ভব হতো না। তবু সে আই হামলি প্রে বলে অনেক কাকুতি মিনতি করেছিল সোশ্যাল ফাংশনের দায়িত্বে থাকা পিপিপির কাছে। কিন্তু পিপিপি অর্থাৎ অধ্যাপক প্রত্যুষ প্রসূন পাল একেবারে নাছোড় হয়ে বললেন, গার্গী, অন্তত সুভেনিরটার ভার তুমি নাও, তোমার একটু লেখাটেখার হাত আছে যখন। এর আগেই তার ঘাড়ে চেপেছে নাটকের তত ছোট নয় একটি রোল, দুজন প্রখ্যাত কণ্ঠশিল্পীর সঙ্গে যোগাযোগ করা, তাদের ফাংশনের দিন নিয়ে আসার দায়িত্ব, ইত্যাদি ইত্যাদি। এত সবের উপর সুভেনির ছাপানো মানে আস্ত একটি সমুদ্র মন্থন সম্পন্ন করা। এর মধ্যে তার কাছে গোটা 10 কবিতা, 2টো প্রবন্ধ, 6টা সভাপতি সম্পাদক প্রমুখের প্রতিবেদন, তাছাড়াও বিজ্ঞাপনের প্রায় 100 ম্যাটার জমা পড়েছে। সেগুলো সাজিয়ে গুছিয়ে 2-3 দিনের মধ্যে প্রেসে না দিলে সকালে তার এক চিলতে ঘরখানায় বসে বিজ্ঞাপনগুলোই সাজাচ্ছে গোছাচ্ছে। হঠাৎই তার দাদা সুশোভন বাজারের থলি হাতে ফিরে প্রায় হাঁপাতে লাগল। কি কাণ্ড! গলফ ক্লাবের পাশে একটা খুন হয়েছে। তার দাদা বাজার থেকে ফিরে রোজই মায়ের কাছে একটা না একটা জবর খবর স্কুপ হিসেবে পেশ করে থাকে। গার্গী তাতে অধিকাংশ দিনই মাথা ঘামায় না, কারণ ততক্ষণে হয়তো অ্যাস্ট্রোনমি অথবা হাইড্রোস্ট্যাটিস্টিক্সের কোনো জটিল অঙ্ক নিয়ে সে আনাড়ির মতো গভীর জলে সাঁতরাচ্ছে। কিন্তু আজ একেবারে মার্ডার কেস শুনে কান খাড়া করল ডাইনিংয়ের চত্বরে। তার মা তখন উৎকণ্ঠিত হয়ে খুঁটিয়ে খুঁটিয়ে জেনে নিচ্ছেন খুন বৃত্তান্ত। হঠাৎ সুশোভন যেই বলেছে, ওই যে কিঙ্কর বলে একটা ছেলে, আর্টিস্ট হিসেবে বেশ নাম করেছিল, তাকেই। কিঙ্কর নামটা শুনে ধরাস করে উঠল গার্গীর বুকের ভেতরটা। লাফিয়ে বাইরে এসে বলল, সে কি, কিঙ্কর দা? হ্যাঁ। গার্গীর মুখখানা কেমন নীল হয়ে গেল খুনের বিভৎসতায়। বিশেষ করে বেশ চেনা একটি মানুষ যদি ভয়ঙ্করভাবে খুন হয়ে যায় হঠাৎ, তাহলে সে দুঃখ কল্পনা করে কয়েক মুহূর্ত তার হৃৎপিণ্ড স্তব্ধ হয়ে গেল যেন। কিঙ্করদা তার তেমন পরিচিত ছিল না তা নয়। তার বোন ছন্দিতা গার্গীর সঙ্গে স্কুলে পড়েছিল বছর 2, তারপর হায়ার সেকেন্ডারি পাশ করে এখন ভর্তি হয়েছে অন্য কলেজে। মাঝে মধ্যে পথে ঘাটে দেখা হলে এক টুকরো হাসি ছুঁড়ে দিত একে অপরকে। তার বেশি পরিচয় ছিল না তখন। ছন্দিতার দাদা কিঙ্কর দত্ত রায়কে সে অনেকবার দেখেছে এখানে ওখানে। সেবার দুর্গাপুজোর প্যান্ডেলে তার আঁকা কিছু ছবি টাঙানো হয়েছিল নবীন শিল্পীর একক প্রদর্শনী নামক একটি ক্যাপশন দিয়ে। একাডেমি অফ ফাইন আর্টসে তার 2-1বার প্রদর্শনী হয়ে গেছে, এমন শুনেছেও ছন্দিতার মুখে। তবে মাত্র কদিন আগে হঠাৎই প্রায় গায়ে পড়ে তার সঙ্গে আলাপ করতে হলো গার্গীকে। এই সুভেনির প্রকাশের দায়িত্ব তার কাঁধে চাপাতেই পিপিপি তাকে বলেছিলেন, দেখো গার্গী, কভারের ছবিটা যেন দারুণ হয়। কভারে একটা আকর্ষক ছবি থাকলে লোকে এমনি সুভেনির হাতে তুলে নেবে। ছন্দিতের সঙ্গে কিছুটা বন্ধুত্ব থাকার সুবাদেই গার্গী অতএব একদিন ঢু মারল তাদের বাড়ি। কিঙ্করদার বয়স 26-27, রোগা পাতলা চেহারা, মুখের দাড়িও তার চেহারার মতো পাতলাই। তাতে তার ফর্সা রঙে বেশ শিল্পীসুলভ একটা নমনীয়তা। গার্গীর সঙ্গে আলাপ হতে তার অভিপ্রায় শুনে সানন্দে রাজি হয়ে গিয়েছিল কভার আঁকতে। তারপর 1-2 ঘোরাঘুরির পর ছবিটা কিঙ্করদা দিয়েছিল। এক কথায় সুপার। পুরো কভারটি চাইনিজ ইঙ্কে আঁকা, তাতে নিবের এমন অসাধারণ সূক্ষ্ম কারুকাজ নিবিষ্ট হয়ে দেখার মতো। পিপিপিকে দেখাতেই তিনি উচ্ছ্বসিত, বলেছিলেন, এই দেখো, এর জন্যই সুভেনির ছাপার দায়িত্ব আমি তোমার হাতে দিয়েছি। তোমার রুচি সবার থেকে আলাদা। ভারী খুশি হয়েছিল গার্গী সেদিন কিঙ্করদার উপর।
একটা থ্যাঙ্কস জানিয়ে আসবে আসবে এমন ভাবছিল গত 2-3 দিন ধরে। সেই মুহূর্তে এরকম ভয়ঙ্কর একটা সংবাদ সুশোভনের মুখে শুনে তার শরীরের ভেতরটা একটা কাঁপ ধরে গেল। চেনা মানুষ খুন হয়ে গেলে হয়তো এরকমই শিরশির করে উঠে শরীরের ভেতরটা। তৎক্ষণাৎ তার সুভেনিরের কাগজপত্র কোল্ড স্টোরেজে ঢুকিয়ে ম্যাক্সিটা বদলে সালোয়ার কামিজ পরে নিল গার্গী। কোথায় যাচ্ছে এই মুহূর্তে সেটি খোলাসা করলে সে জানে বাড়িতে শুরু হয়ে যাবে তুমুল শোরগোল। অতএব, মা, একটু ইন্দ্রলেখাদের বাড়ি যাচ্ছি বলে কোনো ক্রমে বেরিয়ে তাদের জুবিলি পার্ক থেকে শর্টকাট রাস্তায় ধরল গল্ফ ক্লাবের পথ। ভীষণ কষ্টে কেমন চিনচিন করছে বুকের ভেতরটা। ছন্দিতার সঙ্গে অনেকদিন পর কবছর আগের বন্ধুত্ব একটু ঝালাই হয়েছিল বলে ওর কথা ভেবেও খুব মন খারাপ লাগছে। ওর বাবা সামান্য একটা চাকরি করেন, মা নেই। কিঙ্করদা আর্ট কলেজ থেকে পাশ করে বেরোবার পর আঁকাজোকায় বেশ নাম হতেই ইদানিং কিছু টাকা পয়সা আসছে ওদের বাড়িতে। ঠিক এহেন মুহূর্তে এমন একটি দুর্ঘটনা ওদের সংসারে প্রায় বজ্রপাতের মতো। ছন্দিতার সামনে এখন কিভাবে গিয়ে দাঁড়াবে ভাবতেই পারছিল না সে। ছন্দিতাদের বাড়িটা গল্ফ ক্লাব রোডে, কিন্তু সে পথ না ধরে গার্গী প্রথমে চলে এলো গল্ফ ক্লাবের বিশাল পাঁচিলটার সেই কোণে, যেখানে ভোর থেকে এলাকার মানুষজন ভিড় করে দেখতে আসছে কিঙ্করদাকে। বুকের ভেতরটা ধরাস ধরাস করছিল গার্গীর। এরকম বীভৎস দৃশ্যের মুখোমুখি হওয়াটা তার মোটেই পছন্দের নয়, কিন্তু কি এক অনিবার্য তাড়নায় কৌতূহলে এগিয়ে গেল ভিড়ের দিকে। এর মধ্যে পুলিশের একটা জিপ এসে দাঁড়িয়েছে। বেশ কজন পুলিশ ছড়িয়ে ছিটিয়ে পাহারা দিচ্ছে দেহ। একজন জাদ্রেল চেহারার পুলিশ অফিসার কী সব নোট করে নিচ্ছেন তার একটা ছোট্ট পকেট ডায়েরিতে। ঝিলের ধার বরাবর আরও বহু লোক পিলপিল করে এদিকে আসছে দেখে অফিসারটি তার লেখা থামিয়ে চেঁচিয়ে উঠলেন, আপনারা সব বাড়ি চলে যান, বাড়ি চলে যান, এখানে ভিড় বাড়াবেন না অযথা। কিন্তু তার হুকুম তামিল করার মতো লোকজন তেমন নেই বোধ হয়। কেউ ওই বাড়ি ফেরার পথ ধরার উদ্যোগ করল না। তবে বেলা প্রায় 8টার মতো। অনেকেরই অফিস টফিস আছে বলে ভিড়ের ভেতর একবার উঁকি দিয়ে চলে আসছে তারা। গার্গীও পুলিশ অফিসারের দিকে বেশি না তাকিয়ে উদাসীন ভঙ্গিতে হাঁটতে হাঁটতে হঠাৎ মিশে গেল ভিড়ের ভেতর। কোনো ক্রমে ঠেলে ঠুলে যে দৃশ্য দেখল তাতে মাথাটা ঘুরে গেল হঠাৎ। কিঙ্করদার দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না গার্গী। শুধু দেখল কিঙ্করদার নেভি ব্লু রঙের প্যান্টের পকেটে উকি মারছে একগোছা টাকা। যতটা নজরে এলো তার তাতেই মনে হলো নোটগুলো কড়কড়ে নতুন। বাইরে বেরিয়ে আসতে শুনল একজন মাঝবয়সী লোক জিজ্ঞাসা করছেন পুলিশ অফিসারটিকে, কিছু জানতে পেরেছেন নাকি, কেন খুনটা হলো? পুলিশ অফিসার অতি অবহেলায় ঠোঁট ছুঁচলো করে বলল, নিশ্চয়ই পলিটিক্যাল মার্ডার, এ বয়সের ছিল তো এখন এভাবেই খুন হচ্ছে আকছার। আরেকজন পাজামা পাঞ্জাবি পরা প্রৌঢ় তৎক্ষণাৎ ঘাড় নেড়ে বললেন, না মশাই, এ ছেলে কখনো রাজনীতি করত না, নিশ্চয়ই রাতের বেলা ফেরার পথে কোনো ছিনতাইবাজদের খপ্পরে পড়েছিল। পুলিশ অফিসারটি সজোরে মাথা নাড়তে নাড়তে বললেন, আপনারা যদি সব বুঝে ফেলবেন তাহলে আর আমাদের দরকার হতো না। ছিনতাইবাজরা যদি এই খুনটা করত তাহলে পকেটে আমার নোটের তোড়া রেখে চলে যেত না। প্রৌঢ় বিন্দুমাত্র না দমে বললেন, এমনও তো হতে পারে টাকাগুলো বের করে নেওয়ার আগেই পথে কোনো লোকজন এসে পড়েছিল, সেজন্য সরে পড়তে হয়েছিল ছিনতাইবাজদের, টাকাটা বার করে নেওয়ার সময়ই পায়নি। পুলিশ অফিসারটি কিছু না বলে শুধু কটমট করে তাকালেন প্রৌঢ়ের দিকে। চারিদিকে আরও সব টুকরো টুকরো কথা ভেসে আসছে, তাতে প্রত্যেকে কিছু না কিছু উৎস অনুসন্ধান করার চেষ্টা করছে এহেন খুনটির। কিঙ্করদাকে অনেকেই চেনে এ তল্লাটে। দু একজন রাজনৈতিক ব্যক্তিত্বও চলে এসেছেন ভিড়ের কাছে, এলাকায় 2-4 জন গণ্যমান্য লোকও। গার্গী বুঝে উঠতে পারছিল না কেনই বা কিঙ্করদার মতো একজন মার্জিত স্বভাবের যুবক হঠাৎ এভাবে বেঘরে খুন হতে যাবে। কিঙ্করদার জীবনযাপনের বাস্তব দিক ঠিকঠাক যদিও জানা নেই তার, তবু তার কাছে কয়েকদিন যাতায়াত করার সুবাদে মনে হয়েছিল একজন প্রকৃত শিল্পীর মতো তার ব্যবহার। শিল্পীরা যেমন তাদের সৃষ্টির ভেতর বুঁদ হয়ে থাকতে ভালোবাসেন, কিঙ্করদাও তেমনই। ভিড়ের ভেতর নানান মন্তব্য শুনে অবশ্য একটু আঁচ করা সম্ভব নয়
খুনের সম্ভাব্য কারণ। আজকালকার পুলিশ অফিসাররাও হয়েছে তেমনি। কোনো রকম ইনভেস্টিগেশন শুরু করার আগেই খুনের কারণ সম্পর্কে এতটা সকল্পিত ধারণা পোষণ করতে শুরু করে যাতে খুনের আর কোনো মোটিভ থাকতে পারে কি না তা মগজেই ঢোকে না তাদের। ততক্ষণে কিঙ্করদার বডি মর্গে পাঠানোর তোড়জোড় শুরু করেছে পুলিশ। অতএব ভিড়ের ভেতর থেকে বেরিয়ে গার্গী হাঁটতে শুরু করলো ছন্দিতাদের বাড়ির দিকে। এমন একটি শোকাবহ বাড়িতে ঢুকতে অবশ্য একটুও পা উঠছিল না তার। কেন যেন একটা অদ্ভুত কষ্ট হচ্ছিল। ছন্দিতা মেয়েটা ভারী নরম। ওর মা বহুদিন আগে কি একটা অসুখে ভুগে মারা গিয়েছেন। বাবা দাদাকে নিয়ে তাদের ছোট্ট সংসার। কয়েকদিন আগেই চোখটা ছলছল করে বলছিল, দাদা রোজগার করতে শুরু করার পর থেকে সংসারের অভাবটা একটু কমেছে। এ সময় মা বেঁচে থাকলে কি ভালোই না লাগতো। পয়সার অভাবে তখন ভালো করে চিকিৎসাই করা গেল না মায়ের। ছন্দিতাদের বাড়িতেও তখন অনেক লোকজনের ভিড়। ছন্দিতার বাবা একেবারে পাথরের মতো চুপচাপ। মাত্র কয়েক ঘন্টার মধ্যে তাদের পরিবারের উপর দিয়ে একটা প্রবল ঝড় বয়ে গেছে। তাতে থমথম করছে গোটা বাড়ি। প্রতিবেশীদের টুকরো টুকরো প্রশ্ন। তার জবাবে থেমে থেমে বলছিলেন তার বাবা, কতদিন ধরে বলছি এত রাত করে বাড়ি ফিরিস নে, দিনকাল খারাপ, রাস্তাঘাটে কত বিপদ, কিন্তু আমার কথা তো কানেই নেয় না কোনো দিন। গার্গীকে দেখে ঝরঝর করে আরেকবার কেঁদে ফেলল ছন্দিতা। তাকে ঘিরে আশেপাশের বাড়ির কয়েকজন মেয়ে বউ। সবাই স্তব্ধ হয়ে বসে আছে, যেন কি কথা বলে সান্ত্বনা দিবে তা বুঝে উঠতে পারছিল না। গার্গী এমন ভীষণ নৈশব্দের ভেতর ঢুকে থম হয়ে রইল কিছুক্ষণ। এবারে সবখানে কিঙ্করদার প্রবল উপস্থিতি, তার আঁকা নানান ধরনের সব ছবির মাধ্যমেই। ঘরে বারান্দার দেওয়ালগুলিতে কত রকমের ছবি টানানো, সেগুলো রঙের কারুকাজে বিষয় বৈচিত্র্যে মুগ্ধ হওয়ার মতো। এর আগেও গার্গী যে কবার এসেছে ঘুরে ঘুরে চমৎকৃত হয়ে দেখত ছবিগুলো। আজ অবশ্য তাকে দেখতে হচ্ছে না, ছবিগুলোই যেন ক্রমশ বড় হতে হতে এমনভাবে দেওয়ালগুলো ভরে ফেলেছে যে বারবার তারাই দেখছে গার্গীকে। ঘণ্টাখানেক এহেন অসহনীয় পরিস্থিতির ভিতর বসে থেকে ছন্দিতার সঙ্গে টুকরো টুকরো কিছু কথা বলে বাড়িতে ফিরে এলো গার্গী। সেদিন গোটা দুয়েক ক্লাস ছিল তার। ক্লাস শেষ করে বিকেলে বাড়ি ফেরার পথে হঠাৎ ইচ্ছে হলো আরেকবার ছন্দিতাদের বাড়ি ঘুরে যাওয়ার। গিয়ে শুনল পুলিশ এর মধ্যে দুবার ঘুরে গেছে। অনেক কিছু জিজ্ঞাসাবাদ করেছে ছন্দিতা আর তার বাবাকে। কিঙ্করদার ঘরে ঢুকে দেখে গেছে তার ছোট্ট স্টুডিওটা। উল্টে পাল্টে দেখেছে ছবিগুলো। আর নাকি ঠোঁট উল্টে বলেছে, এসব কী ছবি, কিছু বোঝা যায় না। তারপর কিঙ্করদা কোথায় কোথায় যেত, কাদের সঙ্গে মিশত, সে সম্পর্কে সব জেনে টেনে নিয়ে তার দুই বন্ধুকে থানায় ডেকে নিয়ে গেছে আরও জিজ্ঞাসাবাদের জন্য। দুই বন্ধুর একজন প্রমিত জোয়ারদার, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার। ITI থেকে পাশ করে একখানা দুর্দান্ত চাকরি জোগাড় করেছে মস্ত বড় একটা টিভি কোম্পানিতে। ছাত্র হিসেবে বরাবরই ব্রিলিয়ান্ট ছিল প্রমিত। এখন ভালো মাইনে, প্রচুর পার্কস নিয়ে অন্য চাকুরিদের কাছে রীতিমতো ঈর্ষণীয়। একটা গাড়িও কিনেছে মাস তিনেক হলো। অন্য বন্ধু সুনীল পোদ্দার, কম্পিউটার সায়েন্স নিয়ে পড়েছে। আগে একটা ছোট লেটার প্রেস ছিল তাদের। সুনীল কম্পিউটার সায়েন্সে পাশ করার পর PTS সংক্রান্ত যাবতীয় মেশিন টেশিন কিনে এখন বিশাল ছাপাখানা করে ফেলেছে বাড়িতে। 2-3 বছরের মধ্যে তাদের ছোট্ট একতলা বাড়ির ডালপালা গজিয়ে প্রথমে দোতলা, তারপর মাসখানেক হলো 3 তলা উঠে গেল লিফটের মতো হু হু করে। একটি গাড়িও কিনেছে মাসখানেক আগে। সুনীলের মাই প্রেসটার যাবতীয় কাজকর্ম তদারকি করেন। তার বাবা কি একটা বিদেশি কোম্পানিতে এক্সপোর্ট ইম্পোর্টের কাজ দেখেন। মাস দুয়েক আগে তারা সপরিবারে ঘুরে এলো গোটা ইউরোপ। হঠাৎ কি যে বড়লোক হয়ে গেল ছাপাখানা করে, ভাবাই যায় না। 3 বন্ধুর মধ্যে কিঙ্করদাই যায় একটু গরিব। অবশ্য তাদের ভেতর কে গরিব কে বড়লোক তার তুল্যমূল্য বিচার ছিল না কখনো। কিঙ্করদা নাকি ইদানিং বলতো ছন্দিতাকে, আমার ছবির যা বাজার হচ্ছে তাতে আমিও 6 মাসের মধ্যে বিশাল বাড়ি হাঁকিয়ে ফেলবো, দেখিস। ওদের দুজনের মতো গাড়িও একটা। ইদানিং তাদের বন্ধুত্বের ভেতর কোনো চিড় ধরেছিল কি না তাও বলা যাবে না, এই কারণে যে
তাদের যার যার প্রফেশনে শত ব্যস্ততার মধ্যেও তিনজনে ফুসরত পেলেই একসঙ্গে আড্ডা মারতে বসত। সেটা অবশ্য কোনো রেস্তোরাঁ বা মাঠ নয়, তিনজনের বাড়িতেই বসত আসর, একদিন একজনের ঘরে। যেদিন প্রমিত আর সুনীল কিঙ্করদার বাড়ি আসত, ছন্দিতাকে ঘন্টায় ঘন্টায় চা করতে হতো তার দাদা আর দাদার বন্ধুদের ফরমাইশ অনুযায়ী। তবে ইদানিং আড্ডাটা বেশি বসত সুনীলের বাড়িতেই। তাদের বাড়িতে অনেক জায়গা, পুরো 3 তলাটা সুনীলের নিজেরই। সেখানে হইচই করতে অনেক বেশি স্বাধীনতা। ছন্দিতার কাছ থেকে এত সব কথা শুনতে শুনতে গার্গী জিজ্ঞাসা করল, হঠাৎ কেন এরকম একটা সাংঘাতিক ঘটনা ঘটল, তার কারণ কি কিছু আঁচ করতে পারিস ছন্দিতা? ছন্দিতা বিস্মিত হয়ে বলল, কি করে করব? ওদের বন্ধুদের ভেতর কোনো বিষয়ে সমস্যার সৃষ্টি হয়েছিল কি না? ছন্দিতা জোরে জোরে ঘাড় নাড়ল। দ্বিমত হওয়ার কোনো প্রশ্নই আসে না। দাদার 2 বন্ধু এত আড্ডাবাজ, এত প্রাণবন্ত যে ওদের মধ্যে কোনো গোলমাল হওয়ার কোনো সুযোগ নেই। বরং ওরা দুজনে মিলে ঠিক করেছিল দাদার একটা একক প্রদর্শনী করবে একাডেমি অফ ফাইন আর্টসে, যাতে দাদার ছবির বাজার বাড়ে। কালও নাকি সেই ব্যাপারে একটা মিটিং ছিল সুনীল দাদার বাড়ি। কাল রাত 11:30 পর্যন্ত দাদা বাড়ি ফেরেনি দেখেও আমি তেমন কোনো চিন্তা করিনি। রাত 12টা বেজে গেলে তখন বাবা বলল, এত রাত তো কখনো করে না তোর দাদা। তারপর তখন পাশের বাড়ি থেকে সুনীল দাদের বাড়ি ফোন করলাম। তাতে সুনীলদা ফোন ধরে বলল, কিঙ্কর তো আজ এখানে আসেনি ছন্দিতা, প্রমিতা তখন বসেছিল ওর জন্য। তাই? কিন্তু কিঙ্করদার তো ওদের বাড়িতেই মিটিং ছিল বললি। বাড়ি থেকে বেরোনোর সময় তাই তো বলে গিয়েছিল। কখন বেরিয়েছিল বাড়ি থেকে? রোজই তো 12টা 12:30 নাগাদ খেয়ে দিয়ে বেরিয়ে যায়। কালও সেরকমই বেরিয়েছিল। আমাকে সকালবেলা বলেছিল একাডেমি অফ ফাইন আর্টসে যাব, সেখান থেকে সুনীলদের বাড়ি হয়ে ফিরব। তাই? আচ্ছা, কিঙ্করদা কি রোজই এরকম দেরি করে বাড়ি ফিরত? সাধারণত 10টা 10:30টার মধ্যে ফিরত রোজ, তবে আঁকার চাপ টাপ থাকলে 6:30 7টার মধ্যেই ফিরত। মাঝখানে দিন 15-20 তো রোজই সন্ধে সন্ধে বাড়ি ফিরত। বলেছিল একটা বড় কাজ পেয়েছে কোথা থেকে, এটা শেষ করতে পারলে অনেক টাকা পাবে। কতদিন আগের কথা সেটা? মাস 6 আগের কথা। পেয়েছে টাকাগুলো? বলেছিল 3টে লটে কাজগুলো করতে হবে, তার একটা লট শেষ করে কিছু টাকা হাতে এসেছে, আরও পাবে আস্তে আস্তে। তবে বাকি লট দুটো শেষ করলে বাড়ি গাড়ি সব। গার্গী ভ্রুকুঁচকে ভাবল কিছুক্ষণ। কোথেকে অর্ডারটা পেয়েছিল তা জানিস? না রে, দাদার এসব আঁকাজোকা নিয়ে তো কখনো তেমনভাবে মাথা ঘামায়নি। কদিন তো সারা রাত ধরে আঁকলো ছবিগুলো। ও। গার্গী ভাবতে ভাবতে সহসা এক গভীর অন্ধকারে পড়ে হাবুডুবু খেল কিছুক্ষণ। একজন প্রায় অপরিচিত মানুষের সম্পর্কে জানতে গিয়ে অন্ধকারে থেকে আরেক গাঢ় কুয়াশায় নেমে যেতে হয় এসব ক্ষেত্রে। ছবি আঁকিয়ে কিঙ্করদা এদিক ওদিক থেকে অর্ডার পেয়ে যেই পয়সা পেতে শুরু করেছে, তখনই এহেন একটি অঘটন ভাবিয়ে তোলার মতো। খুনটা রাজনৈতিক কারণে নয়, তাও জেনে গেছে সে। কোনো ছিনতাইবাজদের কাজ কিনা সেটাও খতিয়ে দেখা দরকার। সকালে ভিড়ের নানান মন্তব্য শুনতে শুনতে একবার মনে হচ্ছিল, যদি ছিনতাইবাজদের কাজ হয়ে থাকবে তাহলে তার পকেটে নোটের গোছা পাওয়া যাবে কেন? খুনের পর লোকজন আসতে দেখে ছিনতাইবাজরা টাকা না নিয়ে পালিয়ে যাবে এমন আহাম্মক আজকালকার ছিনতাইবাজরা নয়। দরকার হলে পথচারীদের গায়ে একটা বোমাটুমা ছুঁড়ে দিতেও পিছপা হবে না তারা। তাহলে খুনটা হলোই বা কেন? ছন্দিতার কাছ থেকে একটু আগে যে কথাটা শুনল, সে মোটা টাকার অর্ডার কোথেকে পেয়েছিল কিঙ্করদা, সেটা জানতে পারলে কোনো ক্লু পাওয়া যেত কি না কে জানে। কিছুক্ষণ ইতস্তত করে গার্গী হঠাৎ বলল, কিঙ্করদার স্টুডিওটা আমাকে একটু দেখতে দিবি? ছন্দিতা বেশ অবাক হলো। কেন রে? পুলিশ তো তন্ন তন্ন করে দেখে গেল সব। গার্গী অপ্রস্তুত হয়ে বলল, আমি তো পুলিশ নই, কিন্তু সমস্ত ব্যাপারটা ভারী আশ্চর্যজনক লাগছে আমার। মাত্র কদিন আমার কথাবার্তা হয়েছে কিঙ্করদার সঙ্গে, তাতে মনে হয়েছে আর্টিস্ট হিসেবে খুব ব্রিলিয়ান্ট ছিল। এরকম একটা প্রতিভার এভাবে অপমৃত্যু হলো ভাবতে ভীষণ কষ্ট হচ্ছে।
একবার যদি স্টুডিওটা দেখতে দিস। ছন্দিতা ঘরটা খুলে দিতেই গার্গী ভারী বিষণ্ণ হয়ে গেল। এর আগে বার দিনে কিঙ্করদার সঙ্গে এ ঘরে বসে কথা বলেছে গার্গী। সারা ঘরে অসংখ্য ছবিতে ভর্তি, কিছু বাঁধিয়ে দেওয়ালে টাঙানো, কিছু এমনি পড়ে আছে ঘরের মেঝেই, কিছু টেবিলের উপর, বড় একটা আলমারির কাচের আড়াল থেকে উকিও মারছে কয়েকখানা। অনেকক্ষণ স্টুডিওর ভেতরটা ঘুরে ঘুরে দেখে গার্গী তেমন কোনো উত্তর পেল না তার ভেতরে জমে ওঠা অজস্র প্রশ্নের। আলমারির ভেতর থেকে দুখানা বড় খাতা আবিষ্কার করল, যার পাতায় পাতায় অসংখ্য স্কেচ, চাইনিজ ইঙ্কে আঁকা, বেশ কিছু ল্যান্ডস্কেপ, কিছু ক্ষুধার্ত মানুষের ছবি, কিছু কলকাতার পুরনো বাড়ির স্কেচ, কয়েকটা বিভিন্ন ধরনের শিলালিপির ছবিও, তার সঙ্গে সে যুগের কটা মুদ্রার স্কেচও। শিলালিপির অক্ষরগুলো গার্গীর কাছে রোমান বা গ্রিকের মতো দুর্বোধ্য। তাতে কোনো বার্তা বহন করেছে কি না ঈশ্বর জানেন। খুঁজতে খুঁজতে একটা জল রঙের স্কেচের খাতা আবিষ্কৃত হলো আলমারির ভেতর থেকে। তাতেও ল্যান্ডস্কেপ, কয়েকটা মেয়ের মুখ, কিছু হাতি, ঘোড়া, বাঘ ইত্যাদি জীবজন্তুর ছবি। এর মধ্যে যে বিশেষ ছবিগুলো সন্ধান করছিল গার্গী, সেগুলো আছে কি না তা বুঝতে পারল না। কিছুক্ষণ পর এও ভাবল, এত বড় একটা মার্ডার কেসের ক্লু পাওয়া, তার রহস্য সমাধান করা এতই কি সোজা? সবে 3rd ইয়ারে পড়ছে গার্গী। গোয়েন্দা কাহিনী পড়ে পড়ে নেহাত মাথাটা খারাপ হয়ে গেছে বলেই এরকম একটা জটিল ব্যাপার তার মাথায় ঘোরাফেরা করছে। নইলে তার তো মাথা ঘামানোর কথাই না এসব ঘটনায়। দেখতে দেখতে খাতার মধ্যে হঠাৎ একটা 100 টাকার নোট পেতে হঠাৎ কী মনে হলো গার্গীর। চট করে নোটটা ঢুকিয়ে নিল তার ব্যাগের ভেতর, প্রায় চোরের মতোই। ছন্দিতাদের বাড়িতে বসেই সন্ধ্যের দিকে খবর এলো, কিঙ্করদের যে 2 জন বন্ধুকে পুলিশ জেরা করার জন্য থানায় নিয়ে গিয়েছিল, 2 জনকে ছেড়ে দিয়েছে কোনো ক্লু না পেয়ে। জানা গেছে কিঙ্করদা সেদিন সুনীল পোদ্দারদের বাড়ি আসার কথা থাকলেও কোনো কারণে আসেনি। তাদের অন্য বন্ধু প্রমিত জোয়ারদার জানিয়েছে, কিঙ্করদা তাকে বলেছিল ঠিক বিকেল 4টে নাগাদ রবীন্দ্র সদনের সামনে দাঁড়াতে, যাতে তারা 2 জনে একসঙ্গে চলে আসতে পারে সুনীলদের বাড়ি। প্রমিত নাকি বিকেল 5টা পর্যন্ত দাঁড়িয়েও কিঙ্করে দেখা না পেয়ে হাঁটতে হাঁটতে খোঁজ নিতে গিয়েছিল একাডেমি অফ ফাইন আর্টসের গ্যালারিতে। সেখান থেকে জানতে পেরেছিল কিঙ্কর অনেক আগে বাড়ি চলে গেছে, কী সব জরুরি কাজ আছে বলে। থানার খবর আরও জানা গেছে, কিঙ্করদার পকেটে পাওয়া গেছে খান 30 50 টাকার করকরে নোট। টাকাটা কার কাছ থেকে পেয়েছিল কিঙ্করদা তা জানা যায়নি। খুবই দুশ্চিন্তা নিয়ে সেদিন বাড়ি ফিরে এলো গার্গী। সুনীল আর প্রমিত 2 জনেই বলেছে কিঙ্করের সঙ্গে তাদের মিটিং হয়নি, অথচ কিঙ্করদা খুন হয়েছে সুনীলদের বাড়ির কাছেই। যাই হোক, তার মাথায় অবশ্য অ্যানুয়াল সোশ্যাল ফাংশনের হাজারো ভাবনা। তার বিপুল চাপে পড়ে কোথায় পুট করে মিলিয়ে গেল কিঙ্করদার হত্যা রহস্যের জট। কয়েকদিন ধরেই কোথায় সুভেনিরটা ছাপতে দেবে এমন ভেবে অস্থির হচ্ছিল গার্গী। হঠাৎ মনে হলো, তাই তো, তাদের বাড়ির কাছে এমন চমৎকার একটা প্রেস রয়েছে, সেখানে কেন ছাপতে দিচ্ছে না বইটা? তাহলে তার প্রুফ দেখতেও সুবিধে। সঙ্গে সঙ্গে তার সুভেনিরের লেখা আর বিজ্ঞাপনের ম্যাটার হাতে করে সে গিয়ে হাজির হলো মস্ত 3তলা বাড়িটার গেটে। দারুণ ঝকঝকে বাড়িটা। তার বাহারি গেট পেরিয়ে সরাসরি দেখা করল সুনীলের মা অলকা পোদ্দারের সঙ্গে। অলকা পোদ্দার বেশ গম্ভীর ধরনের মহিলা, তবে গার্গী শুনেছে ইনি অনেক নামি দামি সংস্থার কাজকর্মের সঙ্গে জড়িত। সমাজসেবিকা হিসেবে বেশ নামটামও হয়েছে তার। গার্গীর কাছে সব শুনে টুনে ছাপা, বাঁধাই, কাগজ ইত্যাদি রেটগুলো যা বললেন, তাতে গার্গীর মনে হলো অন্য সব প্রেসের তুলনায় বেশ সস্তাই। কথায় কথায় অলকা দেবী বললেনও, রেট একটু কমের দিকেই রাখি বলে সারা বছর কাজ পেতে কোনো অভাব হয় না আমাদের। ভদ্রমহিলার ব্যবসায়িক বুদ্ধি বেশ তারিফ করার মতো। সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে প্রেস। কাজও হচ্ছে সারাক্ষণ, কাস্টমারদের ভিড়ও কম নয়। প্রতিদিন কলেজ থেকে বাড়ি ফেরার পথে প্রেসে ঢুকে প্রুফ দেখতে হয় গার্গীকে। এবছর প্রচুর বিজ্ঞাপন পাচ্ছে তাদের কলেজ, তাতে প্রুফ দেখার ঝামেলাও বাড়ছে রোজ। একদিন কয়েকটা ছাপা ম্যাটার কলেজে নিয়ে গিয়ে পিপিবিকে দেখাতেই তিনি উচ্ছ্বসিত। বাহ, ফাইন, এত কম রেটে কাজ করাতে পারছো, এজন্যই তো তোমাকে আমি। প্রেসের নিয়মকানুন এত চমৎকার যে গার্গী এসে পৌঁছানো মাত্র তার সামনে প্রুফের বান্ডিল রেখে যায় প্রেসের কর্মচারীরা।
রোজ 6টা, 6:30, কোনো দিন 7টা পর্যন্ত প্রুফ দেখে সে। তাতে যেন শেষ হচ্ছে না কাজ। এর মধ্যে কয়েকটা ইনস্টলমেন্টে প্রেসের টাকাও পেমেন্ট করেছে সে। কিন্তু খেয়াল করেছে রোজই বেশ চকচকে নোট ব্যালেন্স হিসেবে ফেরত দেন অলকা দেবী। কড় করে নোট হাতে পাওয়ার মজাই আলাদা। কিন্তু প্রেসের কাজ ক্রমে এত বেড়ে গেল যে বেগতিক দেখে গার্গী একদিন তাদের ক্লাসের কপিসকে ধরল। এই, তুই আমাকে প্রেসের ব্যাপারে একটু হেল্প কর তো, একা এত বড় সুভেনিরের প্রুফ দেখা যায় না। কপিস জুবিলি পার্কের কাছেই থাকে। তৎক্ষণাৎ তার মাথা থেকে যেন একটা অদৃশ্য টুপি খুলছে, এমন ভঙ্গি করে মাথা ঝুঁকিয়ে বলল, জো হুকুম, কাল থেকে তোর সঙ্গে প্রেসে যাচ্ছি আমি। আসলে ফাংশনের দিন যত এগিয়ে আসছে ততই দ্রুত সুভেনির প্রকাশ করার চাপ বাড়ছে তার উপর। ইতিমধ্যে অলকা দেবী, তার ছেলে সুনীল, এমনকি প্রেসের কর্মচারীদের সঙ্গে বেশ চেনা হয়ে গেছে গার্গীর। সুনীল পোদ্দার একদিন গার্গীকে বলল, দেখবে তোমার ছবিটা এঁকে ফেলবো কম্পিউটারের স্ক্রিনে। গার্গী মুচকি হেসে চলে এসেছে। ইতিমধ্যে পুলিশ সুনীলকে আরও একদিন ডেকে নিয়ে গিয়েছিল থানায়। জিজ্ঞাসা করেছিল কিঙ্কর দত্তরায় কোথা থেকে বড় অর্ডারটা পেয়েছিল, সেটা কি অর্ডার, কাদের অর্ডার, সে সম্পর্কে সুনীল কিছু জানে কিনা। সুনীল উত্তর দিয়েছিল আসামের কোনো একটা সংস্থা থেকে অর্ডারটা পেয়েছিল কিঙ্কর, শুধু এটুকুই জানে, সম্ভবত কোনো বইয়ের ইলাস্ট্রেশনের। আসাম শুনে স্থানীয় পুলিশ আর বেশি দূর এগোয়নি তাদের তদন্তের কাজে। একদিন প্রুফ দেখতে দেখতে রাত 8টা বেজে যেতেই অলকা দেবী নেমে এলেন উপর থেকে। গার্গীকে দেখে অবাক হয়ে বললেন, কি হলো, তুমি এখনও বাড়ি যাওনি? গার্গী কপিস দুজনে খুব লজ্জা পেয়ে গেল। বলল, আসলে হঠাৎ আজ অনেকগুলো ম্যাটার এসে গেল, তাই, আর আধ ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে। অনিল দা কম্পোজ করছেন। অলকা দেবী গম্ভীর হয়ে বললেন, আজ বরং এ পর্যন্তই থাক, আবার কাল এসো। রোজ 8টার মধ্যে প্রেস বন্ধ হয়ে যায়। 8টা 1 মিনিট হলেই এরা 2 ঘন্টার ওভারটাইম চাইবে, তা জানো? তাই নাকি? গার্গী আর কপিস দুজনে ধর্মর করে উঠে পড়ল তাদের কাগজপত্র নিয়ে। বাইরে বেরিয়ে কপিস ঠোঁটে একটা বিচিত্র ভঙ্গি করে বলল, বেশ সাংঘাতিক মহিলা, কি বল, পাছে কর্মচারীদের একটু বেশি টাকা দিতে হয়। গার্গী হেসে বলল, সব ব্যবসায়ী এসব ব্যাপারে সজাগ, না হলে এত বড় বাড়ি করবেই বা কী করে বল। যাকগে, তুই বরং এখন আমার বাড়ি চল, কাগজগুলো পরপর সাজিয়ে ফেলি আজ। কাল কলেজে যাওয়ার পথে প্রেসে দিয়ে গেলে বিকেলে অনিলদা এগুলোকে কম্পোজ করে রাখবে। কাগজপত্র প্রস্তুত করে কপিস যখন গার্গীদের বাড়ি থেকে বেরুলো, রাত প্রায় 10:30। গার্গী আতকে উঠে বলল, অনেক রাত হয়ে গেল তাই না? তবে কপিসের তাতে ভ্রুক্ষেপ নেই। বলল, কুছ পরোয়া নেই, আমার প্রায় 11টা হয়ে যায় ফিরতে। পরের দিন কলেজে কপিস অবাক করে দিল গার্গীকে। আরে, কাল তো প্রেসে সে ভদ্রমহিলা আমাদের 8টার মধ্যে ঠেলে বার করে দিল প্রেস থেকে। ফেরার পথে দেখি তখনও মেশিন চলছে ভেতরে। তাই, প্রেস তখনও খোলা? খোলা ঠিক নয়, মানে বাইরে কলাপসিবল গেট বন্ধ, একেবারে 3-3খানা বাঘা সাইজের তালা লাগানো, কিন্তু প্রেসের ভেতর শব্দ হচ্ছে, আলো জ্বলছে মনে হলো। আমার হঠাৎ কি খেয়াল হলো, রেন পাইপ বেয়ে উঠে উঁকি দিলাম ভেন্টিলেটরের ভেতর দিয়ে। গার্গী আতকে উঠল। বলিস কি, কি দেখলি ভেতরে? ভেতরটা আলো জ্বালানো, দেখি মা আর ছেলেই রয়েছে ঘরে, আর কেউ নেই। কিছু একটা ছাপছে। গার্গীর ভেতরে সিনেমার ছবির মতো অনেকগুলো দৃশ্য দ্রুত সরে গেল যেন। এক লহমায় উত্তেজিত হয়ে উঠে বলল, ঠিক বলছিস? ওহ শিওর, কিন্তু তুই হঠাৎ এমন এক্সাইটেড হয়ে পড়লি কেন? দাঁড়া, মনে হচ্ছে একটা অঙ্ক সলভ করে ফেলেছি। অঙ্ক? এর মধ্যে আবার অঙ্ক পেলি কোথেকে তুই? ম্যাথসে অনার্স পড়িস বলে প্রেসে অঙ্ক খুঁজে পাচ্ছিস? অঙ্ক না রে, মিস্ট্রি। বলে গার্গী কপিসকে একটা বিশাল মিস্ট্রির ভেতর ডুবিয়ে বলল, আজ রাতে তাহলে একটা অভিযান করব আমরা দুজনে। কপিসকে সত্যি বাকি দিনটা দারুণ ভাবনায় রেখে সেদিনও প্রুফ দেখতে রাত 8টা বাজিয়ে ফেলল গার্গী। যথারীতি অলকা দেবী তাদের দুজনকে তাড়া দিয়ে বাড়ি চলে যেতে বললেন। গার্গী বাইরে বেরিয়েই কপিসকে বলল, আজ কিন্তু আর বাড়ি ফিরব না আমরা, একটু দূরে অন্ধকারে ওয়েট করব। কপিস হতভম্ব হয়ে গেল। কেন রে, কোনো ফিসি ব্যাপার আছে নাকি?
ইলিশ না চিংড়ি? ওয়েট অ্যান্ড সি ফ্রেন্ড। গার্গিরে বেরিয়ে আসার একটু পরেই প্রেসের লোকজন তাদের কাজ শেষ করে রওনা দিল, যে যার ঘরমুখ্য। পরক্ষণে ভারী ভারী তালা পড়ে বন্ধ হয়ে গেল প্রেসের কলাপসিবল গেট। আলোগুলো নিভে গেল। তারপর আরও আধ ঘন্টা পরে জ্বলে উঠল মেশিন ঘরের আলো। একমাত্র ভেন্টিলেটর দিয়ে কয়েকটা আলোর টুকরো দেখা যাচ্ছে। গার্গী ফিসফিস করে বলল, দেখ তো কপিস, কাল যে দৃশ্য দেখেছিলি সেটাই দেখছিস কি না আজ? কপিস মিনিট 5 মধ্যে তার রেন পাইপ অপারেশন শেষ করে নেমে এলো। হ্যাঁ রে, সেই একই দৃশ্য। তাহলে চল, থানায় একটা ফোন করি, কাছে একটা পাবলিক বুথ আছে। থানার ফোন নম্বরটা আজ কলেজের টেলিফোন ডিরেক্টরি থেকে নোট করে নিয়ে এসেছে গার্গী। তার ফোন পেয়ে পুলিশ অফিসার অত্যন্ত ইতস্তত করছিলেন প্রথমে। পরে যেই গার্গী বলল, এলে কিন্তু কিঙ্কর হত্যা রহস্যের সমাধান পেয়ে যাবেন ইন্সপেক্টর সাহেব। অমনি মিনিট 10 মধ্যে পুলিশের জিপ এসে হাজির। আধ ঘন্টার মধ্যে অত বড় বাড়িটা ঘিরে তল্লাশি করতেই ধরা পড়ল অলকা পোদ্দারের জাল নোট তৈরির বিশাল ফ্যাক্টরি। রাতের অন্ধকারে বন্ধ প্রেসের ভেতর আলো জ্বালিয়ে এভাবেই রোজ 50 টাকার জাল নোট রাশি রাশি ছাপায় মা আর ছেলে মিলে। গার্গী আর কপিস অপেক্ষা করছিল বাইরে। ইন্সপেক্টর অমলেশ দত্তকে দেখেই গার্গী বলে উঠল, কিঙ্কর হত্যা রহস্যের মূলে কিন্তু এই জাল নোট তৈরির কারখানা। ইন্সপেক্টর তখন ঠিক বুঝে উঠতে পারছেন না ঘটনাটা। বললেন, জাল নোটটা যে এখানেই তৈরি হয় তোমরা জানলে কি করে? মাত্র কালই ফরেন্সিক দপ্তরের রিপোর্ট এসেছে, কিঙ্কর দত্তরের পকেটের 50 টাকার নোটগুলো সবই জাল। আমি ভেবেছিলাম ছিনতাইবাজরা নোটগুলো জাল বুঝতে পেরেই সেগুলো না নিয়ে খুন করেছিল কিঙ্করকে। আসলে কি জানেন ইন্সপেক্টর সাহেব, কদিন ধরে আমার মনে হচ্ছিল কিঙ্করদার খুন হওয়ার সঙ্গে তার ছবি আঁকার একটা সম্পর্ক আছে। বিশেষ করে যখন শুনলাম একটা বড় অর্ডার পেয়েছে কোথা থেকে, তাতে ভালো পয়সা আসতে শুরু করেছে কিঙ্করদার। তখনই কোথাকার অর্ডার, কার অর্ডার তা খুঁজে বার করতে চেষ্টা করছিলাম। সে সময় কিঙ্করদার খাতার ভেতর থেকে একটা 100 টাকার নোট দেখে চুরি করে ফেললাম কদিন আগে। কারণ নোটটা দেখে আমার কেন যেন মনে হলো এটা আসল নোট নয়, নোট জাল করার জন্য আঁকা হয়েছে ওটা। অলকা দেবীদের ওপর কেন জানি না সন্দেহ হয়েছিল সে সময়, বিশেষ করে কেন এত অল্প সময়ের মধ্যে এত বড়লোক হয়ে গেল তারা। তবে তার ছেলে সুনীল পোদ্দার আপনাদের বলে এসেছিলেন কিঙ্করদার অর্ডারটা পেয়েছিলেন আসাম থেকে। তাতেই কিছুটা সময় বিভ্রান্ত হয়েছিলাম। পরে কপিসে আমাকে হেল্প করলো রহস্যটার সমাধানে। কিঙ্করদা 50 টাকার নোটটা নিখুঁতভাবে এঁকে দিয়েছিলেন সুনীলকে। সুনীল আর প্রমিত তাদের কম্পিউটারের ব্রেন প্রয়োগ করে তার নেগেটিভ তৈরি করে। কিন্তু এভাবে নোট জাল করার দরুন যত টাকা ভাগের ভাগ পাওয়ার কথা ছিল কিঙ্করদা তা পায়নি। বারবার তাগিদ দিয়েও না পাওয়ায় হয়তো থ্রেট করেছিল পুলিশের কাছে সব ফাঁস করে দেবে বলে। তাতে সুনীল আর প্রমিতের হাতে খুন হতে হলো তাকে। 100 টাকার নোটটাও আঁকা হয়ে গিয়েছিল। আগের হিস্সা না মেটায় এটা নিজের কাছে রেখে দিয়েছিল কিঙ্করদা। আর জাল টাকা সম্ভবত সুনীল পোদ্দারের বাবার মাধ্যমে পাচার হয়ে যায়, কারণ ওর বাবা একটা এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানির ম্যানেজার। অনেক বিদেশি ওর কাছে আসে রোজ, হয়তো তাদেরই ঠকাতেন উনি। কারণ বিদেশিরা চট করে বুঝে উঠতে পারবে না কোন নোটটা আসল কোনটা নকল। এভাবে প্রচুর ডলার রোজগার করাতে বিদেশে ঘুরে আসতেও সুবিধা হয়ে যাচ্ছে ওদের। যা মনে হচ্ছে অলকা দেবীর প্ররোচনাতেই সেদিন সুনীলদের বাড়ি মিটিং করে বাড়ি ফেরার পথে সুনীল আর প্রমিত দুজনে মিলে কিঙ্করদাকে হত্যা করেছে। ধন্যবাদ সবাইকে। এতক্ষণ আপনারা শুনছিলেন তপন বন্দ্যোপাধ্যায়ের লেখা গোয়েন্দা গার্গী থেকে একটি গোয়েন্দা কাহিনী, কিঙ্কর হত্যা রহস্য। আর গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নূপুর। আরেকটি অনুরোধ, যদি গল্প এবং গল্প পড়া ভালো লেগে থাকে আপনাদের, তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী গল্প দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। খুব ভালো থাকুন সবাই।